আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন স্যারের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15ই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে। তার চেয়েও বড় প্রশ্ন, আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় 1.5 মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মূল ঘটনাটি ঘটে গত 15ই আগস্ট। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ একাধিক সংবাদ মাধ্যম এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে। তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কের জন্ম দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় এই মৌখিক নির্দেশ মূলত গত 15ই আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন উঠেছিল, গত বছরের 5ই আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি। প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণত রুলস অফ বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি, কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা। এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায়। কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল? এই বৈপরীত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রায়োগিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম, সেটা নিয়ে বহু আলোচনা আছে। আলংকারিক বলেই হয়তো রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। কিন্তু সেই ইস্যুতে প্রায় 1.5 মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাংবাদিক জুলকারনাইন স্যার চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কিনা তা তিনি নিশ্চিত হতে পারেননি। দর্শক, গত জানুয়ারির শেষ দিকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার। 29 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না। রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন, তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি এও স্পষ্ট করেছেন, তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। তাহলে কোথায় তার অনুযোগ? তার মূল অভিযোগ ছবি অপসারণের ক্ষেত্রে নেওয়া দৃষ্টিকটু উদ্যোগ। রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হন, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো, রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান ভুলণ্ঠিত হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে। চিঠিতে পরিষ্কার তার
ক্ষোভ নীতির বিরুদ্ধে নয়, বরং বাস্তবায়ন কৌশলের অভাব নিয়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাংবিধানিক প্রধানের সম্মানহানি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। রাষ্ট্রপতির চিঠি থেকে বোঝা যাচ্ছে এটা কেবল ব্যক্তির অপমান নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার উপর আঘাত হিসেবেই তিনি দেখছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার চিঠিতে নিজের সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং সরকারের প্রতি তার অপরিহার্য সহযোগিতা প্রতিষ্ঠার উপর জোর দেন। এই অংশটি চিঠির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি দিক। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছেন। এমনকি স্মরণ করিয়ে দিয়েছেন, স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই তিনি করছেন। উদাহরণ হিসেবে তিনি প্রায় অর্ধ শতাধিক অধ্যাদেশ জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা উল্লেখ করেছেন, যার বলে আইনগতভাবে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে আছে। সাথে লিখেছেন, গত বছর 5 থেকে 8 আগস্ট পর্যন্ত দেশের সংকটকালে তার কাজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ বলে আদালতের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। এত কিছু করার পরও কেন তাকে এভাবে অপমান করা হলো সে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি। চিঠির শেষে রাষ্ট্রপতি লেখেন, এতে কোনো আনুষ্ঠানিক অনুযোগ নেই, বরং আর্তনাদ আছে। দর্শক, আপাত দৃষ্টিতে এই লাইনটি আবেগময় মনে হলেও প্রশাসনিক দিক থেকে তাৎপর্য কিন্তু অনেক। কারণ সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। প্রোটোকল লঙ্ঘন নিয়ে আনুষ্ঠানিক অনুযোগ করলে তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারত, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতো। আর্তনাদ প্রকাশ করার মাধ্যমে তিনি সাংবিধানিক সীমারেখা অক্ষুণ্ণ রাখলেন, কিন্তু একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদাকে আঘাত করার প্রতিবাদ রাজনৈতিকভাবে লিপিবদ্ধ করলেন। সংবিধানের 48(2) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। এটি তার পদমর্যাদার সাংবিধানিক গ্যারান্টি। ছবি অপসারণের ক্ষেত্রে যে গুরুতর কূটনৈতিক অদূরদর্শিতা ছিল তা সরাসরি 48(3) অনুচ্ছেদ অনুযায়ী নিশ্চিতকৃত পদমর্যাদার প্রতি অবহেলা হয়েছে সেটি রাষ্ট্রপতি তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো, 15ই আগস্টের ঘটনা নিয়ে 28শে সেপ্টেম্বর কেন চিঠি দিলেন রাষ্ট্রপতি? এতদিন পর কেন পুরানো ক্ষত খুঁচিয়ে নতুন করে সামনে আনলেন? বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্রের ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন এমন গুরুতর অভিযোগ উপদেষ্টাদের কাছ থেকে আসার পরও তিনি ছিলেন একেবারে নীরব। অনেকেই মনে করেন তার এই চিঠি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতাকে তুলে ধরে। সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দালিলিক প্রমাণ হিসেবে রেখেও দিলেন। প্রশ্ন হলো, তবে কি এই চিঠি এক ধরনের নীরব সাংবিধানিক সতর্কতা? এখন পর্যন্ত সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সৃষ্টির আগে অর্থাৎ পাকিস্তান পিরিয়ড থেকে কিন্তু একটি টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর কয়েক বছর এটি অস্তমিত ছিল। তারপর বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই সমস্যাটি কিন্তু মাথাছাড়া দিয়ে উঠে, আবার মাথাছাড়া উঠার পর বিএনপি সরকারের সময় অর্থাৎ জিয়াউর রহমানের যে সামরিক সরকার ছিল সেই সময়ে এই পার্বত্য চট্টগ্রামের সমস্যাটিকে সত্যিকার অর্থে সমাধান না করে কুমিল্লা, নোয়াখালী এবং উত্তর চট্টগ্রাম থেকে মানুষকে নিয়ে খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, দিঘিনালা, রাঙ্গামাটি, বান্দরবান বিভিন্ন অঞ্চলে এই স্যাটেলার নিয়ে বসতি স্থাপন করতে শুরু করে। ইসরায়েল যেরকমভাবে বসতি স্থাপন করেছিল যে অন্য একটি দেশের অংশকে নিজের অংশ করে নেওয়ার চেষ্টার অংশ হিসেবে, ঠিক তেমনি এই জিয়াউর রহমান সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেই সমস্যাটি স্তমিত অবস্থায় ছিল সেই সমস্যাটিকে আবার সামরিক সলিউশনে যায়। রাঙামাটিতে, বান্দরবনে, খাগড়াছড়িতে আবার সেনা ক্যাম্প স্থাপন করে। এই সমতলের মানুষদেরকে নিয়ে সেখানে নির্বাচন হলে, কোনো গণভোট হলে
যেন পাহাড়িরা না জিততে পারে, যেন বাঙালিরা জিততে পারে, সেই জন্য স্যাটেলারদেরকে নিয়ে আস্তে আস্তে ওদের সংখ্যা বাড়িয়েছে। কিছু কিছু মিথ আছে যে পাহাড়িদের ঘরে যেন বাঙালির সন্তান হয়, সেই রকমের থ্রেটও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো সমাধান আসেনি। তারপর এরশাদ সময় সেখানে কিন্তু সামরিক অবস্থা বিরাট ছিল। বিদেশের কোনো মানুষ, বিদেশি কোনো দূতাবাসের কর্মকর্তা অথবা পর্যটকরা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনে যেতে পারতো না। তারা শুধু চট্টগ্রাম ভ্রমণ করতে পারত, কিন্তু রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ভ্রমণ করা যেত না। তারপর 1991 সালে বেগম খালেদা জিয়া যখন গণতান্ত্রিক সরকারের পদযাত্রা শুরু করে, তখনও বিএনপি সরকার কিন্তু এই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনকে কোনো শান্তির আওতায় না এনে তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে, তাদের সাথে সমঝোতা করে, রাষ্ট্রের অন্তর্ভুক্তি সুন্দরভাবে করে এই দেশটাকে মানুষের দেশ হিসেবে, সকল মানুষের দেশ হিসেবে গ্রহণ করতে কোনো পারেনি, যার কারণে এই সমস্যাটি জিইয়েছিল। পরবর্তীতে 1996 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তিনি এসে দেখলেন এটা মানুষের দেশ। এই মানুষের দেশ বলতে বাংলাদেশের সমস্ত মানুষের দেশ। আমাদের মানচিত্রের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং উপজাতীয় বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, আপনি যে নামেই বলেন, সবাই কিন্তু এই দেশের নাগরিক। এদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে। প্রত্যেকের কালচার, প্রত্যেকের যে আদি হেরিটেজ, সেটাকে রক্ষা করার জন্য যদি তারা চায়, রাষ্ট্র সেটাকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে এই পার্বত্য অঞ্চলে অস্ত্রের জনজননী বন্ধ করতে চাইলেন। কেন চাইলেন? এই পার্বত্য চট্টগ্রামে যখন যুদ্ধ অবস্থা বিরাজ করছিল, পার্বত্য চট্টগ্রামে যখন অস্ত্রের জনজননী চলছিল, তখন এটার সাথে মিয়ানমার এবং ভারত, এই দুটি রাষ্ট্রেরও একটি প্রচ্ছন্ন এক ধরনের সম্পৃক্ততা ছিল। কিরকম ছিল? পাহাড়ের ওই পাশে ভারত, আর দক্ষিণ পাশে, উত্তর পূর্ব পাশে ভারত, আর দক্ষিণ পূর্ব পাশে মিয়ানমার। এই পাহাড়ি জনগোষ্ঠীর যারা সশস্ত্র বিদ্রোহে সংগ্রামে লিপ্ত ছিল, তারা নানা সময়ে বর্ডার ক্রস করে ওই পারে গিয়ে অস্ত্র নিয়ে আসতো, ট্রেনিং নিয়ে আসতো। তাদের দুর্গম অঞ্চল ব্যবহার করে বাংলাদেশকে বিচ্ছিন্নতার কাজে চেষ্টা করা হতো। এই রকম অভিযোগ আমরা শুনেছি, যদিও এর কোনো সঠিক তথ্যপাত্য কারো কাছেই নেই, কখনো কেউ দিতে পারেনি। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর, তখন ভারতে বামপন্থী দেবেগৌড়া অথবা আইকে গুজরাল এইরকম কোনো একজন ক্ষমতায় ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে আলাপ আলোচনা করলেন যে আমরা চাই আমাদের এদেশে একটি শান্তি চুক্তি করতে, যে পাহাড়ি বাঙালি বলে কোনো কিছু থাকবে না, যার যার ভূমি, যার যার মালিকানা, যার যার কালচার, হেরিটেজ, ধর্ম সেই পালন করবে, কিন্তু সবাই আনুগত্য থাকবে এক বাংলাদেশের প্রতি, সংবিধানের প্রতি এবং পতাকা এবং মানচিত্রের প্রতি, পতাকা, মানচিত্র এবং জাতীয় সঙ্গীতের প্রতি। এটার ভিত্তিতে তখন ভারতের সহযোগিতা চাওয়া হয়েছিল। ভারতকে বলা হয়েছিল যে ভারত যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতাকে সহযোগিতা না করে। ভারত বরাবরে বলে এসছে তারা কোনোদিন করেনি, করবেও না, বরং প্রোয়েক্টিভলি যেন এই সব নেতারা বাংলাদেশের গভর্নমেন্টের সাথে, সরকারের সাথে একটি সমঝোতা চুক্তিতে যায়, সেই জন্য সহযোগিতা করেছে। 98 সালে শেখ হাসিনা এই পার্বত্য চট্টগ্রামের যে সন্তুল আর্মা, তাকে সাথে নিয়ে পার্বত্য বাহিনী অস্ত্র সমর্পণ করে। 98 সালে একটি শান্তি চুক্তি হয়। এই শান্তি চুক্তিটি হওয়ার পর বিএনপি, জামাত সহ বাংলাদেশের অন্যান্য দলেরা যেটা বলেছিল যে চট্টগ্রাম থেকে ওই অঞ্চলটি আলাদা দেশ, স্বাধীন হয়ে গেছে, কেউ আর ফেনীর ওইদিকে বাংলাদেশের চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামে আর যেতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে পার্বত্য চট্টগ্রামে কোনো রক্ত ঝরেনি, পার্বত্য চট্টগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিদেশিরা যেতে পেরেছে। আপনি, আমি, হিমছড়ি, বিলাইছড়ি, তারপরে আপনার এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা সেই সব জায়গায় যেতে পেরেছি এবং পৃথিবীর মানুষ দেখেছে। এবং এরপরে বিএনপি ক্ষমতায় আসার পর, যদিও বিএনপি বলেছিল যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বিএনপি আসার পর দেখলো যে মুখে যাই বলি এই চুক্তিটা তো একটি ভালো চুক্তি হয়েছে। তখন বিএনপি 2001 সাল থেকে 5 সাল 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, কিন্তু এই চুক্তির
একটি অংশ বাতিল করার উদ্যোগও নেয়নি, বাতিলও করেনি, বরং এই চুক্তিটিকে মান্য করেছে। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় ছিল 2024 সাল পর্যন্ত এই পাহাড় শান্ত ছিল। এই লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে যেই সব বাঙালিরা বাংলাদেশে বেড়াতে যেত, তারা ওই বান্দরবনে যেত, খাগড়াছড়িতে, রাঙামাটিতে, বিভিন্ন জায়গায় ঘুরে আসতো, কারণ অবারিত ছিল, নিজের দেশ, একটা মাত্র দেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাওয়ার পর এই পাহাড়ি মানে কুকি, কুমি, তমসঙ্গা, হাজংরা, ওরাং, মোরাং, গারো, সাঁওতাল, এই রকমের যতগুলো ছোট ছোট নৃগোষ্ঠী আছে তাদের প্রতি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে এই সরকার। এই সরকার বলতে বিএনপির ওই লোকাল যেসব নেতাকর্মী আছে তারা, জামাতের লোকাল যারা চাষবাস করে খায় তারা, এবং ইনুস সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের আর্মির ভিতরে ইনুসপন্থী, জামাতপন্থী যেই সব অফিসাররা আছে তাদেরও ইন্ধন রয়েছে বলে আমরা শুনেছি। এর ফলে পাহাড়ে এখন রক্তক্ষরণ হচ্ছে, প্রতিদিন যুদ্ধ হচ্ছে, পাহাড়ে অশান্তি হচ্ছে। বলা হচ্ছে ভারত ইন্ধন দিচ্ছে, আবার বলা হচ্ছে শেখ হাসিনা ইন্ধন দিচ্ছে। শেখ হাসিনা ইন্ধন দিয়ে নিজেই থাকতে পারেননি, আর ওদেরকে ইন্ধন দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে ভারত কেন ইন্ধন দিবে? আপনারা জানেন যে ইনুস সরকার ক্ষমতা আসার পরে একটা করিডোর দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশের এই কোণা দিয়ে। কার জন্য? ভারতের বার্মার জন্য, অর্থাৎ মিয়ানমারে রাখাইন প্রদেশে যে গোষ্ঠী সরকারের সাথে কনফ্রন্টেশনে আছে, বেশিরভাগ অংশ তারা দখলে রেখেছে রাখাইন প্রদেশের। সেই রাখাইনদেরকে সহযোগিতা করার জন্য মানবিক করিডোরের নামে ডক্টর ইউনূস আমেরিকার সেনাবাহিনী এনে ওখানে অস্ত্র ঢুকাচ্ছে। এই অস্ত্র ঢুকানোর ফলে যেটা হচ্ছে, এখন এটা বুমেরাং হচ্ছে বাংলাদেশের জন্য। এই মিয়ানমারের এই অংশ বাংলাদেশের পার্বত্য অংশ এবং ভারতের মিজোরামও তারা নিতে চায়, নিয়ে তারা এখানে একটি রাষ্ট্র করতে চায়, যে রাষ্ট্রটি এটি খ্রিস্টিয়ান রাষ্ট্র হবে, এবং সেই খ্রিস্টিয়ান রাষ্ট্রটির তত্ত্বাবধানে থাকবে আমেরিকা। এবং এই আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্তি করার জন্য, অশান্ত করার জন্য, সবসময় সন্ত্রাস, সংগ্রাম, যুদ্ধ বাঁচিয়ে রাখার জন্য এবং তার অস্ত্র বিক্রির জন্য এই জায়গাটাকে তারা বেছে নিতে চায়। এবং বঙ্গোপসাগর যে স্ট্র্যাটেজিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করতে হলে এই জায়গাটিকে দখল করতে হবে, সেই চিন্তা ভাবনা থেকে আমেরিকায় কাজ করছে। আপনারা জানেন এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সার্কভুক্ত যে অঞ্চলটি, এই অঞ্চলের মানুষের সংখ্যা, জনসংখ্যা হচ্ছে 1.91 বিলিয়ন, অর্থাৎ প্রায় 200 কোটির কাছাকাছি। এই 200 কোটি মানুষ, পুরো পৃথিবীতে 800 কোটি, শুধু এই সার্কের এই অঞ্চলটিতে 200 কোটির কাছাকাছি মানুষ বসবাস করে। এবং ভারত অর্থনীতিতে পঞ্চম বৃহত্তম, ভারতের সাথে আছে চায়না যেটা দ্বিতীয় বৃহত্তম, তারপরে আছে জাপান যেটা তৃতীয় বৃহত্তম। তাহলে এখন এই জায়গাকে কন্ট্রোল করার জন্য আমেরিকার যে চেষ্টা, এই চেষ্টায় ডক্টর ইউনূস আস্তে আস্তে সহযোগিতা করছে। এখন ভারত কি করবে? ভারত তার অখণ্ডতাকে ধরে রাখা, তার যে 7 সিস্টার্স আছে এগুলাতে অশান্তি বন্ধ করা, বিদ্রোহ দমন করা, কাকে দিয়ে দমন হবে, কিভাবে দমন হবে, ভারতকে তো সেই চিন্তা করতেই হবে। এখন যদি ভারত যদি সত্যিকার অর্থে যদি অ্যাক্টিভিজম দেখায়, তাহলে কিন্তু 2 দিনের ভিতরে ভারত কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি নিয়ে যেতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন কোনো ক্ষমতা নেই যে ভারতকে রুখবে। এখন ভারত যদি এই চিন্তা করে, এই চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক শক্তি এখন ক্ষমতায় এসছে, ভারত বিরোধী একটি শক্তি ক্ষমতায় এসছে, সন্ত্রাসী একটি গোষ্ঠী ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, সুতরাং এই বাংলাদেশকে এখন আর বিশ্বাস করা যায় না। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ সুদখোর মহাজন মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, যেই বাংলাদেশে হত্যা, খুন, দর্শন, রাহাজানি, চিন্তায়, লুটপাট এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। বাংলাদেশ এখন মবের দেশে পরিণত হয়েছে। সেই অবস্থায় প্রতিবেশীরা আমাদেরকে কিভাবে বিশ্বাস করবে? পাকিস্তান প্রতিদিন অস্ত্র পাঠাচ্ছে বাংলাদেশে, আমেরিকাতে গিয়েও পাকিস্তানের সাথে বৈঠক, বাংলাদেশেও পাকিস্তানের বৈঠক, আবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে পাকিস্তানে পাঠিয়েও বৈঠক। পাকিস্তানের সাথে কোনো আমাদের ব্যবসা নেই, দেন নাই, দরবার নেই, তাহলে পাকিস্তানে কেন এত যাওয়া আসা, এত হুলস্থুল? এর মূল কারণটা হচ্ছে ভারতকে কোণঠাসা করা। আর ভারত কি নিজে কোণঠাসা হবে, নাকি যে জায়গায় দিয়ে আপনি কোণঠাসা করতে চান সেই জায়গাটি নিজেদের অধিকারে নিয়ে নিবে? সেটা কিন্তু দেখবার বিষয়, ভাববার বিষয়। আমরা চাই আমাদের এই বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার জায়গা, আমাদের স্বাধীন বাংলাদেশ,
আমাদের পতাকার বাংলাদেশ, আমাদের মানচিত্রের বাংলাদেশ, আমাদের মানুষের বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা বাংলাদেশ, 2.5 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে কেনা বাংলাদেশ, 1 কোটি মানুষের রাষ্ট্র থেকে বৃতায়িত হয়ে নিজের ভূখণ্ড থেকে উদ্বাস্তু শিবিরে বসবাস করা বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমরা কারো হাতে দিতে চাই না, কিন্তু আমরা চাই এই বাংলাদেশের সমস্যা ইনুস যেন না বাড়ায়। ইনুস যদি এই সমস্যা বাড়ায় তাহলে ইনুসের বিচার এই বাংলাদেশেই হবে। যদি মৃত্যু হয়, মরণোত্তরও আমরা সেই বিচার করব। আশা করি বুঝতে পারছেন। ভারতের সাথে এখনই আমাদের একটি ডায়ালগ দরকার, যে ডায়ালগের মূল কথা হচ্ছে আমরা ভারতকে শত্রু মনে করি না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে আরো উন্নত করতে চাই। 2টি রাষ্ট্রের সহ অবস্থান হবে সৌহার্দ্যের ভিত্তিতে, শান্তির ভিত্তিতে, বিশ্বাস, নীতি এবং নৈতিকতার ভিত্তিতে। তা না হলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আগামী দিনগুলোতে কি পরিণতি ভোগ করবে সারা পৃথিবী দেখবে, আমরাও দেখব। ভালো থাকবেন, কথা হবে।